প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের রহমত মাগফিরাত পেরিয়ে আমরা নাজাতের দিনগুলোতে আসছি। শেষ প্রান্তে চলে আসছি রমজানের। শুরু হয়ে গেছে ঈদযাত্রায় বাড়ি ফেরার শিডিউল। লঞ্চঘাট, ট্রেন স্টেশন, বাস টার্মিনাল সবগুলোতে চলছে ব্যস্ততা এবং শুরু হয়ে গেছে বাড়ি ফেরার। নারীর টানে বাড়ি ফেরা আমরা কিন্তু প্রতিবার ঈদের পরে দেখি একটা সংবাদ সম্মেলন, দুর্ঘটনা, এতজন মারা গেছে। আজকে আমরা সাজিয়েছি এই বাড়ি ফিরতে গিয়ে কি কি অঘটন ঘটতে পারে, কি দুর্ঘটনা হতে পারে, চিকিৎসা কি হতে পারে, কিভাবে আমরা সতর্ক হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি বারাক পিআরপি মেডিকেল সেন্টারের চিফ কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন। প্রফেসর ডাক্তার শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ এবং প্রতিবারের স্বাগত মতো আমাদের সকল দর্শকদের। প্রতিবারের মতোই আসলে আমরা কিন্তু এই রমজান মাস শেষে ঈদ উদযাপনের জন্য আমরা নারীর টানে বাড়ি ফেরার একটা প্রবণতা সবাই যেন, এবং ঢাকা শহর কিন্তু খালি হয়ে যাবে মানে ঈদের কয়েকদিন আগে। তো এই অবস্থার মধ্যে কিন্তু আমরা পরবর্তী সময় দেখি নানান ধরনের জটিলতা হয়, কেউ হসপিটালে ভর্তি হয়েছে, জ্ঞান নেই, কেউ দুর্ঘটনা। আমরা আসলে প্রথমে যে জিনিসটা জানতে চাই যে কিভাবে আমরা সতর্কতার সাথে আমরা বাড়ি ফিরতে পারি। যে ভাই আপনি বলেছেন যে নারীর টানে বাড়ি ফেরা, আসলে ঈদ মানেই তো আনন্দ। এবং আমরা এই শহরে জীবন আমাদের, আমরা অনেকেই ধরেন যে গ্রাম থেকে পড়াশোনা করে পরে এস্টাবলিশের শহরে এসেছি, চাকরি করেছি, এখানে বউ ছেলে মেয়ে নিয়ে থাকি। হয়তো কারো কারো মা বাবা গ্রামে থাকে, অথবা মনে করেন দু একটা ভাই বোনে থাকে। তাহলে এমনি সারা বছর কিন্তু তাদের সাথে যোগাযোগের ওইরকম সরাসরি দেখাশোনার মানে সুযোগ কিন্তু কম। তো এই একটাই সুযোগ কিন্তু, যে ঈদ একটা মানে ঈদ হচ্ছে একটা মিলন মেলা, এবং শহর থেকে মানুষ আমরা গ্রামের দিকে ছুটে যাই। আর আমাদের যে যৌথ পরিবার ছিল আগে, সেগুলো তো আস্তে আস্তে ভেঙে গেছে, এখন পরিবারগুলো সব ছোট হয়ে যাচ্ছে। কাজে সবাই আমরা এই করি যে আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা একটু ঈদটা গ্রামে করব। তাহলে হয়তো মনে করেন যে কারো বাবা মার সাথে দেখা হবে, অথবা যাদের বাবা মা মারা গেছেন তারা কবর জিয়ারত করতে পারবে, এবং মনে করেন যে পুরনো স্কুল বন্ধুদের সাথে হয়তো খেলার সাথীদের সাথে দেখা হবে। এই আনন্দের জন্য আমরা মুখিয়ে থাকি আসলে গ্রামে ফেরার জন্য, এবং ঈদ মানে আনন্দ। না, আসলে এই জায়গাটাতেই আমরা আসি যে আসলে আমরা অনেকেই দেখি যে অনেকেই অন্তত বাড়িতে ঈদে হলেও সে বাড়িতে যায়, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আসলে কিন্তু এই যাত্রা পথেই তো নানান ঘটে, নানান বিড়ম্বনা। যেমন আপনি দেখি আমরা যখন এই তো আর কদিন পরে আমরা দেখব ট্রেনের ছাদে মানুষ, ট্রেন যাচ্ছে, এটা ট্রেন না এটা মানুষবাহী যান, বোঝা মুশকিল হয়। লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বোঝায়, বাসে। এই যে আমাদের যাওয়ার, আমরা যাব নিশ্চয়ই, কিন্তু আমাদের তো কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তো সেই বিষয়গুলো যদি আপনি বলতেন যে আসলে আমরা কিভাবে এই সতর্কতা অবলম্বন করতে পারি। জি ভাই, সতর্কতার আগে আমি একটা জরিপ বলি। আমি আসার আগে ইন্টারনেটে দেখছিলাম যে গত বছর 2024 সনের ঈদুল আজহার পরে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন নামক একটা অর্গানাইজেশন আছে, এরা একটা জরিপ করেছে যে ঈদের অ্যারাউন্ড ঈদ 13 ডেজ, 13 দিনের ভিতরে 262 জন মানুষ মারা গেছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। এর মধ্যে 104 জন মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে। এবং ওনারা বলছেন যে তার আগের বছরের চেয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 13.31% মানে বেড়েছে আর কি। হ্যাঁ, তখন তার মানে জিনিসটা কিন্তু একটা ভয়াবহ, যে বিষয়টা আনন্দের, ঈদযাত্রা এবং নারীর টানে বা বাড়ি ফেরা, সেই মানে হর্ষের মধ্যেই যেন বিষাদ, আনন্দের মধ্যে একটা বিষাদ। এখন কি ভাবে মনে করেন যে দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমরা একটু আলোচনা করি। যেমন আপনি সরাসরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, যে বাইকে যা আছেন, হয়তো সামনে বাচ্চা, পিছনে ওয়াইফ, এরকম তো যাই আমরা, মনে করি সাইডে ব্যাগটা কি করে মনে করি মোটর বাইকাররা মনে করে যাচ্ছে। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করা মানে এটা ইটস এ ম্যাটার অফ মোমেন্ট, যে অল্প একটু ভুলের কারণেই সেটা হতে পারে। এরপরে বাসগুলো যে যায়, বাসগুলো সাধারণত এই সময় ওভার টিপ করে তারা, যে এমনি যদি একটা বাসের দৈনিক 2 বেলা টিপ করতে হয়, হয়তো ঈদের মধ্যে দেখা গেলো তাদের 3 শিডিউল, তার কারণ অতিরিক্ত যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাদের এই প্রাণান্ত প্রচেষ্টা, এবং টাইম তো লিমিটেড, কাজে সেই টাইমের ভিতরে তাড়াহুড়া করতে যেয়ে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়। এবং সে তো ঘুমোতে পারছে না, তাকে তো একটার পর গাড়ি চালাচ্ছে। মানে গাড়ি চালানোর জন্য তো আসলে খুব ভালো, মানে আমি তো নিজেও মনে করি মাঝে মাঝে ড্রাইভিং করি, তো আমি দেখি
যে গাড়ি চালানোর জন্য ব্রেন, চোখ, হাত, পা সব কিন্তু এই একসাথে মনে করেন যে কাজ করে। কাজে যে ঘুমাতে পারলো না ঠিকমতো, বিশ্রাম নিতে পারলো না, কাজে তার তো গাড়ি চালানোর মধ্যে তন্দ্রা আসতে পারে, এবং তন্দ্রা আসা মানেই হলো একটা অ্যাক্সিডেন্টের দরজা খুলে দেওয়া। মানে ক্ষণিকের জন্য কনসেন্ট্রেশনটা লস করলে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যাবে। এরপরে মনে করেন যে মানুষ বাসের মধ্যে যাচ্ছে, হয়তো পাশের যাত্রী মানে একটু খুব মানে করে মনে করেন যে ভদ্রতাতে দেখায় বা একটু খাতির দেখায় বললো, আদর করে বললো যে ভাই এটা মানে আপনি একটু খেয়ে দেখেন, এই মানে কি ইঞ্চি ঝালমুড়ি আপনি একটু খান আর কি, এরকম। হ্যাঁ, অথবা ডাবের পানি খায়। ডাবের পানি যে পরিকল্পিতভাবেই একটা চক্র হয়তো বাস স্ট্যান্ডের কাছে মনে করেন যে ডাব বিক্রয় করছে, বা ট্রেন স্ট্যান্ডের কাছে বা লঞ্চ স্টেশনে। হ্যাঁ, যে মানুষ ওখানে যে একটু মনে করেন যে থামে, তো ওখানে যে মনে করে যে গরম পড়ছে একটু মনে করেন যে ডাব খাই। হ্যাঁ, এই ঘটনা কিন্তু মনে করেন অজ্ঞান হয়ে যেতে পারে। তারপর সে তার অর্থ সম্পদ, মানি ব্যাগ, সর্বোচ্চ মনে করেন যে মোবাইল টোবাইল সহ সর্বোচ্চ মানে খুঁয়ে ফেলতে পারে। এরপরে আরেকটা চক্র আছে যে ওই যে মানে রুমালে চেতনানাশক ওষুধ মনে করেন যে মিশিয়ে মনে করেন যে কাছে বসে একদম নাকে চেপে দিল, যে সে কোনো শব্দ করার আগেই সে মনে করেন অজ্ঞান হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। তখন তার এই ঘুমের মধ্যে তার পকেট টকেট হাতিয়ে সব কিছু সর্বশান্ত করতে পারে। কিন্তু তাহলে এই দুর্ঘটনা অ্যারাউন্ড ঈদ, এই ইনজুরিগুলো অ্যারাউন্ড ঈদ কিন্তু মনে করেন যে ঘটতে পারে। তাহলে আমাদের সতর্কতার কথা আপনি বলছিলেন, যে আপনি দেখছেন যে ট্রেনের উপরে ছাদেও জায়গা নাই, বা লঞ্চের উপরে ছাদেও জায়গা নাই। এই চিত্রটাই আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের দেশে এত মানুষ, এত ঘনবসতিপূর্ণ, মানে পৃথিবীর সবচেয়ে মানে মোস্টলি পপুলেটেড কান্ট্রি হলো বাংলাদেশ। হ্যাঁ, যে আমাদের তারপরেও আমরা অনেক সুখী আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মানুষ, এত মানুষ, কিন্তু এদের পরিবহনের জন্য আর এদের মধ্যে এত মানুষ যে আমরা ফিরছি গন্তব্যে, এদের পৌঁছে দেওয়ার জন্য পরিবহনও এত নাই, আমাদের রাস্তারও কিন্তু ক্যাপাসিটি নেই। শুধু পরিবহন থাকলেই হবে না, রাস্তারও কিন্তু ক্যাপাসিটি থাকতে হবে। যেভাবে আমরা তো দেশ বিদেশে যাই, দেখি যে মানুষ কম শেষ মতো দেশে, কিন্তু রাস্তাগুলো চওড়া চওড়া। আর আমাদের দেশে আমাদের অনেক মানুষ, কিন্তু আমাদের সেই চওড়া রাস্তা নাই, কারণ আমাদের অত জায়গাও নাই। কাজেই সংকট কিন্তু বেশ কয়েকটা, যে গাড়ি কম, আবার রাস্তাও মনে করেন যে জ্যাম লেগে থাকে, এবং দ্রুত পার হওয়ার জন্য মনে করেন অ্যাক্সিডেন্ট। এখানে তো একটা সলিউশন হতেই পারে, যে আপনি যেমন ধরেন এখন আপনার শুরু হয়েছে, যেমন যিনি কর্তা ব্যক্তি আছেন, যিনি জব করছেন, তার এখনো ছুটি হয়নি, কিন্তু ফ্যামিলি কিন্তু উনি আগেই 15 দিন আগে 20 দিন আগে পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু একসাথে যে এত লোকের যাওয়ার যে একটা আপনার একটু ডাইভার্সিফাইড হয়ে গেল। হ্যাঁ, এটা অনেকে করে, এটা কিন্তু অনেকে করছে। আমরা গত 10-12 বছর যাবত দেখতেছি যে এরকম কিন্তু করছে, যে হয়তো ঈদের এক সপ্তাহ আগে বউ বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে, পরে ওনার অফিস শেষ হলে এরপর উনি, এটা একটা জাস্টিফাই। আর আরেকটা জিনিস আছে যেটা আমরা বলছিলাম, যে আসলে এই যে আপনি বলছিলেন যে বাসে যে পাশের জন অতি বন্ধু সে যে তাকে খাওয়াচ্ছে, এটা তো আমরা আসলে প্রিভেন্ট নিজেরাই করতে পারি। আমরা খাবো না, মানে অন্যের দেওয়া কোনো খাবার আমরা গ্রহণ করব। বিশেষ করে ঈদের সময়টা আমরা কিন্তু অনেক রুগী পাই হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে, সে জানেও না তার ঈদ কোথায় নাই। তো এটা কিন্তু একমাত্র হলো যে আমরা খাবো না। কিন্তু আর কিছু কিছু আছে যে রুমাল ধরা, এটা আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু কিছুটা ভূমিকা আছে, একটা চক্র জড়িত থাকে, এবং কারা থাকে এটা আইন শৃঙ্খলা বাহিনী ইউজুয়ালি জানে। কাজে তারা যদি সতর্ক থাকে তাহলে কিন্তু এটা একটা প্রিভেন্ট করা সম্ভব। আর আরেকটা বিষয়, আমরা যেটা আপনি সড়ক দুর্ঘটনার কথা বললেন, যে আমরা প্রতিবারই কিন্তু গত বছরও দেখেছি যে আপনি বললেন যে 220 জন, 262, মানে এই যে অঙ্কটা অনেক বেশি, এবং এটা কিন্তু শুধুমাত্র ঈদে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেছেন তারা। তো এই যে এই বিষয়টা, কিন্তু এখানে সরকারও কিন্তু অনেক উদ্যোগে আছে। যেমন আমি একটা কথা বলি, যেমন এখান থেকে যে চট্টগ্রামের যে রাস্তাটা আমি গিয়েছি, সেখানে তো ডিভাইডার দেওয়া আছে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিভাইডার দেওয়া থাকার কারণে মুখোমুখি কোনো গাড়ির কিন্তু সংঘর্ষ হচ্ছে না। এখন কিন্তু রুগী, আপনি যেমন বলছিলেন যে এক ড্রাইভার সে বারবার চালাচ্ছে গাড়ি এবং দ্রুততার সাথে চালাচ্ছে, কত তাড়াতাড়ি সে যাবে, গিয়ে প্যাসেঞ্জার নামে আরেকটা ট্রিপ নিয়ে, এই যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব, সেই কারণে কিন্তু দুর্ঘটনাটা কিন্তু অনেক বাড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু যেটা আপনার রাস্তায় যে ডিভাইডারটা থাকে, প্রত্যেকটা রাস্তায় যদি ডিভাইডার করা যেত, তাহলে কিন্তু মুখোমুখি সংঘর্ষটা কমে যেত, বন্ধ হয়ে যেত, এটা থাকতো না। কিন্তু পাশাপাশি এলো অন্য যে জিনিসগুলো, যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাৎক্ষণিকভাবে, অনেকে দেখেছি যে আসে ভিড় করে, মানে কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, রুগী কিন্তু মারা যাচ্ছে। এই যে তাৎক্ষণিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের কি করা উচিত? যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, যদি মনে করেন যে একটা ব্যক্তি, একজন দুজন ব্যক্তি মনে করেন আহত হলো, তো তখন আসলে
এই জন্য তো মানে পাবলিকের ভিতর কিছু কিছু মানুষের আসলে ট্রেনিং দরকার, যে ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যাপারে বা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ওখান থেকে এসকেপ করার জন্য মনে করেন যে আসলে কিছু ট্রেনিং দরকার। তবে এমনি আমাদের দেশে এই ট্রেনিং মানে কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়, যেমন অগ্নি দুর্ঘটনা ঘটলে কীরকম হয়, তারপরে মনে করেন যে একটা বন্যা বা ঘূর্ণিঝড় হলে মানে একটা গ্রুপের বা একটা হয়তো অধিদপ্তরের বা একটা মনে করেন যে মন্ত্রণালয়ের কিছু স্পেশাল লোকরা হয়তো এই ট্রেনিং দিতে মানে হয়। প্রাকৃতিক এমনি দুর্যোগের কারণে স্বাভাবিক কি করা আমাদের সাধারণ পাবলিকের ভিতর এই ট্রেনিংটা নাই। কিন্তু মানুষ যদি নিজের উদ্যোগেই, আমরাই যদি আমাদের সেফটির জন্য এটা শিখি যে আজকে আপনি হয়তো আহত হলেন, আগামীকাল আমি হতে পারি, সেজন্য এটা যদি সাধারণ মানুষদের মনে করেন যে জানা থাকে, তাহলে আসলে ওই যে ভিড়ে সবাই আটকায় রাখার চেয়ে দেখতে হবে যে লোকটার কী অবস্থা। যদি আমরা দেখি যে মনে হচ্ছে যে সে পা নাড়াইতে পারতেছে না বা হাত নাড়াইতে পারতেছে না, তার হাতটা মনে করেন আঁকাবাঁকা হয়ে আছে, নিথর হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে তার একটা ফ্র্যাকচার হয়েছে। তারপর দেখতে হবে তার সেন্স আছে কিনা, তার শরীরের কোথাও থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। যদি মনে করেন বোন ফ্র্যাকচার হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের দেশে একটা কাঠ বা একটা মনে করেন যে বাঁশ অথবা একটা মনে করেন গাছের ডাল হলেও ওইটার সাথে আলতোভাবে মনে করেন যে গামছা থাকুক, টাওয়াল থাকুক, ওড়না থাকুক, যেটা দিয়ে হোক পেঁচিয়ে ওইটা একটু রিলেটিভলি ইমোবিলাইজ করে মনে করেন নিকটবর্তী হাসপাতাল যেখানে আছে, এই যে উপজেলা হসপিটালগুলো অনেক সময় রোড সাইডেই আছে, অনেক সময় ভালো ভালো ক্লিনিকও আছে, এখন মনে করেন সারা দেশেই কিন্তু ছড়িয়ে আছে। তাহলে সেখানে গিয়ে অ্যাটলিস্ট মনে করেন যে চিকিৎসার সম্মুখীন তাকে করা গেল। তো তারপরে যদি শরীরের ভিতরে কোথাও কোনো রক্তক্ষরণ হয়, বেশি রক্তক্ষরণ কিন্তু মানে রক্ত দেখলে রোগী যেমন ভয় পায়, সে অজ্ঞান হয়ে যায়, আর অনেক মানুষও কিন্তু খুবই ভয় পেয়ে যায়। সেজন্য রক্তক্ষরণ যেখান থেকে হোক মানে এটাকে একটা বন্ধ করতে হবে, সেটা প্রেশার দিয়ে বা কোনো কিছু টাইট করে ধরে সেটাকে মনে করেন যে বন্ধ করতে হবে অন দি স্পট। তো এটা আমাদের মনে করেন যে জামা থাকুক গায়ে, অথবা লুঙ্গি থাকুক, গামছা থাকুক, ওড়না থাকুক, এগুলো দিয়ে পেঁচিয়ে টাইট করে বেঁধে তার রক্তক্ষরণটা বন্ধ করতে হবে। এরপর নিকটবর্তী হসপিটাল হয়তো নিয়ে গেল, হসপিটালে নেওয়ার পরে যারা হসপিটাল হেলথ ওয়ার্কার যারা আছে, এদের কি কাজ, তারা মনে করেন যে প্রেশার দেখবে, পালসটা দেখবে, তার কথা বলার সেন্স আছে কিনা, তার হুশ আছে কিনা, এগুলো দেখবে। হ্যাঁ, তারপরে তাকে একটা ফ্লুইড স্টার্ট করবে, যে রিসাসিটেশন করার। ইউজুয়ালি অ্যাক্সিডেন্ট করলে মনে করেন যে এমনি ওপেন ফ্র্যাকচার যদি হয় তো ওখান তো অনেক রক্তক্ষরণ হয়। আবার এরকম কোনো হাড় আছে, বোনস আছে, যেমন ফিমার, এটা যদি ফ্র্যাকচার হয়, যে ক্লোজ ফ্র্যাকচার হয়ে গেল, বাইরে কোনো রক্তপাত হয় নাই, মনে করেন যে কোনো কাটাছেঁড়া নাই, ভিতরে আবার পেলভিক ফ্র্যাকচার, এগুলোর ভিতরে হলে 2-3 লিটার রক্ত চলে যেতে পারে। তখন সেটা আমরা পালস দেখে, প্রেশার দেখে অনুমান করতে পারি যে এরকম তার একটা তার ভিতরে লস হয়েছে, ব্লাড লস হয়েছে, সেজন্য তার প্রেশারটা কমে গেছে, পালসের এটা বেড়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে একটা রুগীকে যে ওখানে একটা রিসাসিটেশনের ব্যবস্থা করা, যে স্যালাইন ট্যালাইন সব হাসপাতালে আছে কিন্তু, যে হার্টম্যান সলিউশন, নর্মাল স্যালাইন। এরপরে যদি ডিস্ট্রিক্ট হসপিটালগুলো হয় তাহলে সব জায়গায় কিন্তু ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড গ্রুপিং ক্রসম্যাচিং এগুলোর কিন্তু ব্যবস্থা আছে। কাজে আমরা যদি কোনো রোগীকে রেফার করতে চাই, এটা তো হলো হসপিটালে নেওয়ার পরে, কিন্তু আমরা জানতে স্পটে, যেমন আপনি বলছিলেন যে ব্লিডিং এর চাপ দিয়ে বন্ধ করা, যদি নড়া থাকে তাকে ইমোবিলাইজ করে রাখা। এবং একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যায় যে নাকে মুখে আপনার ব্লাড জমে গেছে, অথবা আপনার ময়লা ঘাস জমে সে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা তো আসলে প্রাথমিকভাবে প্রথমভাবে কি করা হচ্ছে? হ্যাঁ, এগুলো তার দেখতে হবে যে তাকে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এরকম কোনো কিছু ব্লকেজ করতেছে কিনা, তাহলে সেগুলো মনে করেন যে পরিষ্কার করে দিতে হবে। স্বাভাবিকভাবে তার শ্বাস প্রশ্বাসকে মনে করেন যে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে, পরিষ্কার ক্লিন করে, নাকটা পরিষ্কার করে, তারপর হাত করে তাকে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য ব্যবস্থা করুন। আর আরেকটা ব্যাপার আছে যে অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট, আপনি ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে হয়তোবা সে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে, সে বেঁচে থাকার সম্ভাবনা নাই, এরকম একটা অবস্থার মধ্যে আপনার সিপিআর নামক একটা পদ্ধতি আছে যেটা আপনারা দিয়ে থাকেন, সেটা আসলে যদি আমাদের সবার মধ্যে জানা থাকে তাহলে সেটা আমরা দিতে পারি কিনা, বা সে কি সিপিআর পদ্ধতিটা কি? জি ভাই, এটা সিপিআর হলো, আমরা দেখলাম যে রোগীর পালসও নাই, প্রেশারও নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে রোগীর জীবনটা হয়তো এখনও আছে, সে অনেক মারা যায়নি। এরকম ক্ষেত্রে আমরা যেটাই করি, তার আমরা বুকে, হার্টের উপরে আমরা প্রেশার দিই, যে আমরা একটা রিদম অনুযায়ী যে 2টা প্রথম মিডিয়াম প্রেশার দিই, তারপর হয়তো 3 নম্বরটা একটু জোরে প্রেশার দিই,
যে তার এই যে যে চেস্ট ওয়াল, তার একে মনে করেন যে কার্ডিয়াক মাসেলগুলোকে এগুলো স্টিমুলেট করবে, যার ফলে তার হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হার্টের আবার মানে স্পন্দন ফাংশন কিন্তু ফিরে আসে। এটা কিন্তু খুবই একটা জীবন রক্ষাকারী একটা প্রসিডিউর। হ্যাঁ, যে এটা শুধু ডাক্তাররা করে তা তাই না, কিন্তু মনে করেন যে যাদের জানা আছে এরাও যদি করে, আর তাহলে কিন্তু অনেক সময় আমরা আমাদের লাইফকে সেভ করতে পারি। না, এটা তো লাইফ সেভিং হিসাবে আমার মনে হয় যে সবারকে জেনে নেওয়া উচিত, কারণ কার কখন কোন বিপদ আসে সেটা বোঝা যায় না। এটা তো আসলে একটা প্রেশার দেওয়া, একটা মেকানিক্যাল প্রসিডিউর মাধ্যমে হার্টকে স্টিমুলেট করে আবার নতুন করে চাঙা করে তোলা। এটা আসলে আমাদের সবারকে জানা উচিত সিপিআর পদ্ধতিটা। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে আপনি যেটা বলছিলেন যে হসপিটালে গেল, যে আসলে একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে তাকে নিয়ে অনেকে হয়তো চিন্তা করে যে আমি অর্থোপেডিক হসপিটাল আসবো, কিন্তু সেই অর্থোপেডিক হসপিটাল থেকে কিন্তু অনেক দূরে আস্তে আস্তে সে হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কি করা উচিত তাৎক্ষণিকভাবে তাকে? রাইট, যে ভাই এই কথাটাই বলছিলাম। আমি একটা উদাহরণ বলবো। আমি একটা খুব সংক্ষিপ্ত, আমি যে এখানে হ্যাঁ আমি একটা প্রাইভেট হাসপাতালে চেম্বার করি, ওইখানে একজন ভিআইপি রুগী আসছিল একবার, কিন্তু তার বিভিন্ন জায়গায় কাটা, রক্তক্ষরণ হচ্ছে। তো ওই হসপিটালের ডক্টররা, ইমার্জেন্সি ডক্টররা চিকিৎসা না দিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেছে। কিন্তু এবং সে ওখানে যাওয়ার আগেই, ডিএমসিতে যাওয়ার আগে রাস্তায় রোগীটা মারা যায়। যে জ্যাম ছিল রাস্তায়, কাজেই পৌঁছতে পারেনি। তো এই ক্ষেত্রে হসপিটালে পৌঁছার পরেই আমি দেখলাম যে এটা অর্থোপেডিক চিকিৎসা লাগবে, এটা অর্থোপেডিক্স অপারেশন লাগবে, মানে সার্জিক্যাল টয়লেটিং লাগবে। আমি সঙ্গে সঙ্গে সেটাকে মানে রেফার করব না। এটা আমাদের হেলথ ওয়ার্কারদের জন্য বা আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে, ডক্টর আছে, এদের জন্য, যে আগে আপনি রুগীটাকে ভালো করে দেখেন, তার যে ডেফিসিয়েন্সিগুলো আছে, তার রিসাসিটেশনের যদি দরকার হয়, তাকে যদি ফ্লুইড দেওয়ার দরকার হয়, অথবা তার যদি জরুরিভাবে ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন, তাহলে এইগুলো আগে চালু করে তারপরে সেটেল করে তারপর রোগীটাকে রেফার করেন। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই চ্যানেল দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, আপনাদের ঈদ যাত্রা শুভ হোক। আর যারা ড্রাইভার ভাই আছেন তাদের বলবো প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করুন, সুস্থ মনে সুস্থ দেহে গাড়ি চালান এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন। দর্শক ভালো থাকুন, শুভকামনা সকলের জন্য।